নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ র্যালি ও ভিসা অফিস ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 60 লক্ষ টাকার 28টি উন্নয়নমূলক কাজের শুভ শিলান্যাস করলেন এসসি ও ওবিসি সেলের জেলার সভাপতি কৃষ্ণ দাস। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গেট মিটিং সম্পন্ন হলো। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল, উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি দ্রুত চালু, দীর্ঘদিন ধরে বাগানের জমিতে বসবাসকারী সমস্ত দখলীকৃত জমির পাট্টা প্রদান, পিএফ গ্র্যাচুইটির ক্ষেত্রে হয়রানি বন্ধ করার দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে সোমবার গেট মিটিং সম্পন্ন হলো। চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম এই গেট মিটিংয়ের ডাক দিয়েছিল। উত্তরবঙ্গের পাহাড়, তরাই এবং ডুয়ার্সের সমস্ত বড় এবং নতুন চা বাগানে এই কর্মসূচি সংগঠিত হয়। জয়েন্ট ফোরামভুক্ত সমস্ত ইউনিয়নগুলি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি, ডেঙ্গুয়াঝাড়, ভান্ডিগুড়ি, ময়নাগুড়ি ব্লকের যাদবপুর, রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগান সহ অন্যান্য নতুন চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং সংগঠিত হয়। গেট মিটিংগুলিতে বক্তব্য রাখেন পৃথা তা, সুভাষিস সরকার, প্রফুল্ল লাকড়া, গোবিন ওরাও, অমল নায়েক, পরিমল লোহার, রোহিত ওরাও, লালটু মোহাম্মদ, রূপু লোহার প্রমুখ। চা বাগানের 30% জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয় এই গেট মিটিং থেকে। এই গেট মিটিং এর পর কেন্দ্রীয় দাবির সাথে দ্রুত বাগানের জ্বালানি প্রদান, জঙ্গল পরিষ্কার, আবাস সংস্কার, ছাতা, ত্রিপল, জুতা প্রদান সহ বাগানের স্থানীয় সমস্যা নিয়ে প্রত্যেক বাগান ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। গেট মিটিং সব বাগানে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিভাবে, সেটা আমরা আজকে করলাম, এই চা বাগানে করলাম। আমার নাম হচ্ছে গোবিন রাও, চা বাগান মহাজনের সেক্রেটারি। যে বাগানের দীর্ঘদিনের যেসব সমস্যা, জ্বালানি, খড়ি, ঘরে রিপেয়ারিংয়ের টাকা, পিএফ, জেডিপি, এইসব সমস্যা নিয়ে আজকে আমরা ম্যানেজমেন্টকে জানাইলাম এবং গেট মিটিং করলাম। এবং যে কেন্দ্র সরকার যে শ্রমকোড যে 4টা লাগু করলো, সেটা আমরা আজকে বিরোধিতা করলাম এবং আজকে গেট মিটিং করলাম। বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। রবিবার বিকেলে সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভে উপস্থিত সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের ওপর হামলা ও হত্যার ঘটনা সামনে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংখ্যালঘু হিন্দুরা সেখানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক স্তরে তদন্তের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন। পাশাপাশি ভারত সরকারকে কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। কর্মসূচি চলাকালীন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং এলাকায় পর্যাপ্ত পুলিশি নজরদারি ছিল। হিন্দু সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, আমাদেরকে জবাব দেওয়া উচিত। আর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি আমরা কি পেয়েছি? এখন অবধি পাইনি। কুমিরের কান্নাটুকু কানলেন না। গীতা পাঠের ওখানে যখন প্যাটিস কাণ্ড হয়, সেখানে তো বড় বড় নেতারা, সেকুমাকু নেতারা মোমবাতি মিছিল করেন। আজ যখন দীপু দাসের এই অবস্থা, তখন একটাও মিছিল আমরা দেখতে পাচ্ছি না, একটাও আমরা কাউকে দেখতে পাচ্ছি না। যারা বলিউডের অভিনেতা অভিনেত্রী কিংবা যারা টলিউডের দেব, এইসব তাদের একটা বয়ান কারো আমি দেখলাম না। তারা এই বেলায় নিশ্চুপ, কারণ একটা হিন্দু মারা গেছে। এই জায়গায় সংখ্যালঘু কেউ মারা যেতেন, কারো কিছু হতো, মমতা ব্যানার্জিকে দেখতেন উনি ধর্ণা দিয়ে বসে থাকতেন। তাই এটা হলো অবস্থা। আমি বাংলাদেশের কাছে অনুরোধ করব, ওখানকার হিন্দুদের মারা বন্ধ করুন। প্রয়োজন পড়লে এখানকার পিসিকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেব, আপনারা উনাকে আপনাদের সরকারের প্রদান করুন। এই পিসিকে নিয়ে যান। গতকাল আমরা ডিমান্ড রেখেছি এবং আমরা এসডিওর মারফতে স্বরাষ্ট্র দপ্তরের কাছেও, ক্রীড়া দপ্তরের কাছেও মহামঞ্চ চিঠি পাঠাবে, যাতে অবিলম্বে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করা হয়। শুধু এটা নয়, আমি কালকেও বলেছি, শিলিগুড়ির কিছু নার্সিংহোম এখনও সময় আছে, সাবধান হয়ে যান। আপনারা শুধুমাত্র এই আমাদের আইভিএফ সেন্টারগুলো পাকুড়তলা মোড়ে চলছে, সব বাংলাদেশি ট্রিটমেন্ট করতে আসে। এবার আমি বাংলাদেশি জনতাকে বলছি,
যারা বাংলাদেশি এখানে এসে সুবিধা নিচ্ছেন সাবধান হয়ে যান, আমাদের মাটি ছাড়ুন। বাংলাদেশ যার খালার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, নয়তো এবার আমাদের কেলানো শুরু হবে। যেখানে বাংলাদেশি লুঙ্গি পরা দেখলেই আমরা কিন্তু এবার কেলানো শুরু করবো। বাংলাদেশ যেটা করবে সনাতনীদের উপর আঘাত আসবে, আমরা ঠিক আঘাত কিন্তু এখানে আনতে বাধ্য হব। বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ র্যালি ও ভিসা অফিস ঘেরাও। বাংলাদেশি দীপু দাস হত্যাকাণ্ড এবং সে দেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগের প্রতিবাদে শিলিগুড়িতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সোমবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চ শিলিগুড়ি মহানগরের উদ্যোগে বাঘাযতীন পার্কে জমায়েতের মাধ্যমে শুরু হয় এই প্রতিবাদ সভা ও র্যালি। দুপুর প্রায় 12টা নাগাদ বাঘাযতীন পার্ক থেকে রওনা দিয়ে প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছায়। বিক্ষোভকারীরা বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করা এবং দীপু দাস হত্যার দ্রুত বিচার সহ দোষীদের শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা যোগ দেন। ভিসা অফিসের সামনে পৌঁছে বিক্ষোভকারীরা অফিস চত্বর ঘেরাও করেন। আন্দোলনকারীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং প্রতিবাদ স্বরূপ ওই দিন ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানান। তবে জানা যায় কর্মসূচির আগেই সেদিন ভিসা অফিসের স্বাভাবিক কাজ বন্ধ ছিল। বিক্ষোভকারীরা প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ সরকারের কুশপুতুল দাহ করেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ভিসা অফিস সংলগ্ন এলাকা। আগে থেকেই এলাকায় পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট। आज सिलीगुड़ी महानगर के राजपथ पर विश्व हिंदू परिषद और हिंदू जागरण मंच सामूहिक सत्ती लगाकर एक बार फिर मजबूरी के कारण सिलीगुड़ी के राजपथ पर उतरे हैं। इसका मुख्य कारण है कि हमारे हिंदू भाई दीपू चंद्र दास की निर्मम तरीके से हत्या और फिर आग के हवाले कर दिया गया था 19 दिसंबर को। ऐसा क्यों है कि केवल और केवल हिंदुओं के ऊपर ही विभिन्न जगहों में समय समय पर अत्याचार और आक्रमण करते आए हैं। विशेषकर हमारे पड़ोसी मुल्क बांग्लादेश में हमारे भारत सरकार से आग्रह है कि बांग्लादेश या पूरी ग्लोबली शक्ति मिलाकर बांग्लादेश पे चाप सृष्टि हो, उन पर प्रेशर हो, अति विलंब ये जो जिहादी मानसिकता वाली यूनिट सरकार उसको गिराया जाए और हमारे हिंदुओं को सुरक्षा दी जाए। 1971 যখন আমাদের ভারত সরকার এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল তখন আমাদের হিন্দুরা 18% ছিল। আজকে ওখানে আক্রমণ অত্যাচার হয় 8% থেকে গেছে। হয় এরা জিহাদি শক্তিরা চাচ্ছে ওটা শূন্য হয়ে যায় কেন? আজকে অফিসটাকে বন্ধ করে দিলেন শুধু বাংলাদেশ অফিসটাকে বন্ধ করে দিলেন। আজকে থেকে কথা হয়েছে, আগ্রহ করা হয়েছে অফিসটা আজকে থেকে বন্ধ থাকবে, ঠিক আছে? হ্যাঁ বলুন। বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হবে আর এখানে বাংলাদেশে ব্যবসা হবে, এখানে ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে ব্যবসা করবে, এটা আমরা হতে দিব না। তার জন্য আজকে আমাদের আন্দোলনের মাধ্যম দিয়ে এই অফিসকে আমরা ইন্টিমেশন দিলাম, জানিয়ে দিলাম যে আজকের থেকে এই অফিস বন্ধ থাকবে। সামনে যে বাংলাদেশের পতাকা লাগানো আছে, বোর্ড লাগানো আছে, সেটা খুলে দেওয়ার জন্য আমরা আগ্রহ করলাম। যতদিন না পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত হচ্ছে, বাংলাদেশের যত মঠ মন্দির যত আছে সব সুরক্ষিত হচ্ছে, বাংলাদেশের বোনেরা মারা যতদিন সুরক্ষিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন অফিস শিলিগুড়িতে বন্ধ থাকবে। এর জন্য আমাদের এখানে আসা। আমার নাম সৌমিত্র দে, হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক। শিবপুরাণ পাঠের আয়োজন করল রেসকোর্স পাড়া নারী জাগরণ সমিতি। চলবে 11 দিন। এই উপলক্ষে হলো বিশাল কলস যাত্রা। শিবপুরাণ পাঠ আজ থেকে শুরু হয়ে 11 দিন চলবে। রেসকোর্স পাড়ার মাঠে এই উপলক্ষে আজ একটি বিশাল কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। কলস যাত্রায় রেসকোর্স পাড়া থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে ফের রেসকোর্স পাড়ায় শেষ হয়। আজ থেকে শিবপুরাণ পাঠের আয়োজনে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এখানে এসেছেন। আজকে সূচনাকালে একটি বিশাল কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। समितिको तर्फबाट यहाँ व्यवस्था गरिएको छ। आफूले ल्याएका छन् भने त्यो चिनेर नमः ओम कैलासे गिरिशिखरे कल्पद्रुम विपिने खेलत हंस सन ललिता
नृत्यति मोदसहित वाधयते भवानी शंकराभ्यां नमो नमः नमः पार हर महादेव। আজকে আমাদের প্রথম দিন শুরু হয়েছে আবার শিবপুরাণের রেসকোর্স পাড়ায় মহাশিবপুরাণের আয়োজন করা হয়েছে। ওটার প্রথম দিন আজকে শুরু হয়েছে প্রথম দিন। তো প্রথম দিনে আমাদের হচ্ছে কলস যাত্রা হয়, যেটাতে আমরা হচ্ছে প্রত্যেকে এইভাবে কলস নিয়ে গিয়ে নদী থেকে জল নিয়ে আসি। হ্যাঁ, সেই জলটা নিয়ে এসে আমরা এখানে যেটা আমাদের মেন কলস আছে, পবিত্র কলস, সেই কলসে আমরা এই জলটা নিবেদন করি। তারপরে ওই জলটা নিয়ে গিয়ে আমরা নিজের নিজের বাড়িতে সবাই পবিত্র করি। কারা প্রোগ্রামটা কারা করছে? আমরা সকলে এই নারী জাগরণ সমিতি আমাদের। নারী জাগরণ সমিতি হ্যাঁ। কয়দিন চলবে আপনাদের প্রোগ্রাম? আমাদের প্রোগ্রামটা 11 দিন চলবে। 18 দিন? 11 দিন। 11 দিন। আর আজকে সূচনা হলো? আজকে সূচনা হয়েছে, আজকে প্রথম দিন। ঠিক আছে। আর আপনার নামটা? সোমা লামা। হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প জলপাইগুড়িতে। ডেঙ্গুয়াঝার চা বাগান এবং ভান্ডিগুড়ি চা বাগানে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম স্বেচ্ছাসেবী সংস্থা এবং পূর্ব বর্ধমান জেলার পরশপাথর স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জলপাইগুড়ির দুটি চা বাগানে প্রায় 300 জন শ্রমিক পরিবারের শিশু ও মায়েদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হলো এবং শিশুদের হাতে ড্রয়িং বুক, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হলো। পাশাপাশি হিউম্যান ট্রাফিকিং এর চাইল্ড সেফটি নিয়ে সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। ট্রাফিকিং এর ওপর একটি ছোট্ট অভিনয় করে দেখায় শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক মধুমিতা দাস। কিভাবে ট্রাফিকিং আটকানো যায় সে নিয়েও আলোচনা করা হয় এবং শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ নিয়েও আলোচনা করা হয়। এই ক্যাম্প আরও অন্যান্য জায়গায় করা হবে বলে উদ্যোক্তারা জানান। আর আমি এখন সবার প্রথমে যেটা বলি, আমরা সবাই যেহেতু ওনারা এত দূর থেকে আমাদের এখানে আসছে, আমরাও আসছি, তোমরা স্কুলে কোনো প্রেয়ার সং করো 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 কালার করো কালার করো কালার করো তাড়াতাড়ি কালার করো, দেখবো তো আমরা ভালো কালার করো, তারপর আমরা দেখবো তাড়াতাড়ি, সময় শুরু হয়ে গেছে কিন্তু। এখানকার প্রান্তিক মানুষের কাছে সেই জঙ্গলের মধ্যে একটা গ্রাম, সেখানে কাজ করেছি, কিন্তু উত্তরবঙ্গে আসাটা একটা নতুন অভিজ্ঞতা এবং আমরা ভবিষ্যতে আরও এই যে আমাদের টেম্পারেচার বাগানে এই যে পর্চা নিয়ে সবাই আসছে আমাদের কাছে, তাই এত ভালো লাগলো। আমরা চাই যে আরও খুব আগে এইভাবে সবসময় আমরা চাই যে এরা আসুক, ভালো ভালো কথাবার্তা আমাদেরকে বলুক, আর আমরা এর থেকে অনেক শিক্ষা যেন পাই। শিখিয়েছে বা বলেছে, আমাদেরকে সুন্দরভাবে যে বুঝিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে যে এখানে একটা প্রোগ্রাম হলো, আপনার কেমন লাগছে? কি নিয়ে প্রোগ্রামটা হচ্ছে? আমার এই প্রোগ্রামটা খুব ভালো লাগলো। ঠিকই আছে, এখন যা পরিস্থিতি, বাচ্চারা এখন ছোটোতেই বিয়ে হয়ে যাচ্ছে, এই ছোট ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, প্রেগনেন্ট হচ্ছে, এই নিয়ে আপনারা এইভাবে করে গবেষণা করলেন, এটা নিয়ে আমাদের খুব খুশি লাগলো। আমাদের এখানে হচ্ছে এইসব কেস, মানে হ্যাঁ এখানে হচ্ছে বলে এইসব হিউম্যান ট্রাফিকিং, হ্যাঁ, তার জন্য আমারও খুব খুশি লাগলো। এটা আপনারা আরও যদি করতে চান তাহলে আরও ভালো হবে। এখানকার বাচ্চাদের প্রতি আর কি মানে মানে বাচ্চাদের যা আর কি জানতে পারবে, অ্যাওয়ারনেস বাড়বে। এটাই, এটা নিয়ে আপনার নাম? আমার নাম পুষ্প বিশ্বকর্মা। আজকে আমাদের পরশপাথর সংস্থা, এটি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। তা আমরা দীর্ঘদিন ধরেই যেটা করে আসি, এই শীতের মরশুমে আমরা উষ্ণতার পরশ নামে একটা কর্মসূচি পালন করে থাকি। আমাদের এর আগে যাওয়া হয়েছিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই উত্তরবঙ্গে আজকে আমাদের এই প্রথম আসা, এবং এখানে এসে প্রায় 250টির মতো কম্বল আমরা এখানকার মানুষদের, এখানকার ডেঙ্গুয়াঝাড়, জলপাইগুড়ি, এখানকার চা বাগানের মানুষদের মধ্যে আমরা বিতরণ করলাম। এবং এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে এখানকার যে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম এনজিও, তাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটি হয়তো করতে পারতাম না। মালবাজার সাপ্তাহিক বাজার সংলগ্ন এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 27 বছর বয়সী সঞ্জীব ওরাও আচমকাই লক্ষ্মী বসাকের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির সদস্যরা তাকে ঘরের ভেতরে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে সে দ্রুত সেখান থেকে পালিয়ে পাশের আরেকটি বাড়িতে ঢুকে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে তাকে আটক করে। এলাকাবাসীদের দাবি, এর আগেও চুরির ঘটনায় সঞ্জীব ধরা পড়েছিল। যদিও সঞ্জীবের পরিবারের বক্তব্য, গত কয়েকদিন ধরে সে মানসিক অসুস্থতায় ভুগছে। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং বিষয়টি খতিয়ে দেখছে।
অ্যাকচুয়ালি আমি আমার ছাদে একটু লেবার লাগাইছি, আমার টপটা পরিষ্কার করাচ্ছি, আমার ঘরে ঢোকা আমি দেখছি তো সেই সময় হঠাৎ একটা শব্দ হলো। আমার মা উপর নিচের থেকে বলছে যে কোনো একটা লোক উঠছে মনে হয়। আমি বলছি না না, আমি তো লেবার দিয়ে কাজ করাচ্ছি। হঠাৎ করে পাশের বাড়ি থেকে চেঁচামেচি শুরু হয়ে গেল। ওরা বললো একটা চোর এই দিক দিয়ে পাস হয়েছে। নিমিষের মধ্যে দেখি ওইদিকে গিয়ে সবাই খোঁজাখুঁজি করতে গিয়ে এই গুলিতে গিয়ে সবাই ওকে ধরে ফেলে তো ওকে মারামারি করলো, মারলো। কিছু নিয়েছে আশেপাশের থেকে কিছু? হ্যাঁ, আমার এই পাশেই আছে আমার কাকিমা, তার বাড়ি থেকে রেশন কার্ড, কিছু হয়তো পয়সাও নিয়েছে। কি ওনার নাম কি? আপনার নাম? আর আপনার নাম? আমার নাম জয়তী চক্রবর্তী। আপনার বাড়িতে এর আগে হয়েছে? এর আগেও হয়েছিল ঘটনাটা। এটা সবাই জানে, আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি ভালো জানেন বিষয়টা। তো আমরা তখন বাড়িতে ছিলাম, তো শুনলাম কি একটা ছেলে বাড়িতে ঢুকেছে। তো আমরা গিয়ে দেখলাম কি একদম কাদার মধ্যে ও শরীর মাখা, পুরো নেশাতে ছিল। আমরা ওকে বের করলাম, তো বললো কি আমি নেশা করে আছি। আর এরা গ্রুপ আছে, আমি দেখছি 3-4 জন এদের গ্রুপ আছে। এরা এদিকে ওদিকে জঙ্গল আছে, রাধা গোবিন্দ মন্দিরের পিছনে জঙ্গল আছে, ওখান থেকে ঢুকেছিল। উপরে ওয়ালটাও ঘরের যে স্ক্রিনটা ছিল ওটা ভেঙে রাত করে ওখানে ছিল ওরা। এখন ধরা পড়ার পর বলছে কি আমার মাথা হ্যাং হয়ে গেছে বা নেশাতে আছি। কার বাড়িতে ছিল? কার বাড়িতে? এটা হচ্ছে একটা আপনাদের পিন্টুদা বলেছিল। দাদারা তো ওই যে কলা মন্দির যে আছে বালাজি মন্দিরের সামনে, ওই দাদারা ওখানে থাকে না, ভাড়া বাড়িতে। ওর বাড়িতে ছিল সারা রাত? হ্যাঁ, সারা রাত ছিল বাড়িতে ছিল। কি করতো ওখানে? ওটা তো আমরা জানি না। ওখানে এখন যখন গেলাম অসামাজিক কাজকর্ম? না না, সেটা করে নাই। এখন দিনের বেলা কী করেছে কি রুমের সব বিছানা টিছানা ফালাই দিছে। আর শুনলাম কি ওনার যে ছোটো মেয়েটা ছিল ওনার থেকে মোবাইলও নিয়ে পালানোর চেষ্টা করতেছে। কি বলবে, শহরে দিনে দিনে যে নেশা জাতীয় দ্রব্য ক্রয় করে খেয়ে দিয়ে চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ড্রাগস বিক্রির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কি বলবে? মেন কথা হচ্ছে এগুলা যে সব তো নতুন ছেলে, এদের মধ্যে নেশা যেটা আসলে নেশার জন্য এরা সব চুরি করতেছে। এদের মানে সন্ধ্যা গেলে নেশা লাগবে, যেমন ড্রাগস, ট্যাবলেট, বিষ, যেটা এখন এটা কি তোমাদের এলাকায় প্রবণতা বেড়েছে কয়েকদিন যাবো? আমাদের এলাকাতে বেশি আছে। আমাদের এলাকা দুদিকে জঙ্গল সাইড থেকে বেশি ঢুকে। এর আগেও ওটা ঢুকেছিল। সানডে বাজারে তো হইতে থাকে বাজার, নিচে যে মুরগিহাটির দিকে আছে ওখানে চুরি, মোবাইল চুরি, এটা মানুষের হইতে থাকে সানডে বাজারে। প্রশাসনের কাছে কি দাবি রাখবে? প্রশাসনের কাছে এটাই দাবি আছে যাতে এই নেশা জাতীয় দ্রব্যটা একটু কন্ট্রোল করা হোক। সবাই জানে কি নেশা বিক্রি হচ্ছে, তাও কন্ট্রোল হচ্ছে না। এটা যদি দেখতে ভালো হয়। জলপাইগুড়িতে রহস্যময় অদ্ভুতুড়ে কাণ্ডে ভূতের আতঙ্ক। দিনরাত রহস্যময় ভুতুড়ে কাণ্ডে আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি শহরে। নিউ সার্কুলার রোড এলাকায় অদৃশ্য কোনো শক্তির তাণ্ডবে কার্যত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। কান্নার শব্দ শোনা থেকে শুরু করে ঘরের আসবাব নিজেই ওলটপালট হয়ে যায়। সব মিলিয়ে এলাকা জুড়ে চরম চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ সার্কুলার রোডের বাসিন্দা স্বপনদের বাড়িতেই ঘটেছে এই ভয়ঙ্কর ও অবাক করা ঘটনা। স্বপনবাবুর দাবি, গতকাল রাত আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে হঠাৎ করেই কান্নার শব্দ শোনা যায়। সেই সময় তার মা ঘরে বসে হরিনাম জপ করছিলেন। আচমকাই কোনো কারণ ছাড়াই মেঝেতে পড়ে যায় ড্রেসিং টেবিল, আলমারি সহ ঘরের একাধিক আসবাবপত্র। এতেই শেষ নয়, অভিযোগ গ্যাসের ওভেন নিয়ে শুরু হয় টানা হ্যাচড়া, যেন অদৃশ্য কেউ সেটিকে ছুঁড়ে ফেলছে। কিছুক্ষণের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। দেখা যায় শীতের কম্বল ও বিছানার চাদরে আগুন লেগেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই চোখে দেখা যায়নি। কারো অভিযোগ, কখনো কখনো বাড়ির ভেতর থেকে বা বাইরে থেকে মানুষের গায়ে ঢিল ছোড়া হচ্ছে, কিন্তু চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে বলে দাবি অনেকের। এই ঘটনার পর থেকে নিউ সার্কুলার রোড এলাকায় আতঙ্কের পরিবেশ। কে বা কারা এই রহস্যময় কাণ্ড ঘটাচ্ছে, এর নেপথ্যে কি রয়েছে তা নিয়ে ধন্দে এলাকার মানুষজন। নানান প্রশ্ন ঘিরে শুধুই ধোঁয়াশা। রহস্যজনক এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রত্যেকে। আমার সামনে ঘটনা, আমি দাঁড়াচ্ছি, ও ছেলেটা কি পুরা পরিষ্কার করতেছে, গ্যাস ওভেনটা ফাঁকা ফালাই দিল নিচে, নিজে। হ্যাঁ, নিজে। আমি আমার চোখের সামনে। আপনারা আতঙ্কে রয়েছেন, ভয়ে? হ্যাঁ, একটু ভয় করছি। তখন পাড়ার মধ্যে এরকম হওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার না। তখন তো আমার ভয় লাগতেছিল। ওই যখন ঘটনাটা কি, কালকে আপনার রাতে 11:30টার সময় একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে। কান্নার আওয়াজ পাওয়ার পরেই আমার ভাই জট করে গেছে আমার মার কাছে। মা আবার এখানে এসে ভাস্তার সঙ্গে শুয়েছিল, আর মা হরিনাম করতেছিল। তখন ফট করে ড্রেসিং টেবিলটাকে ফেলে দেয়। কে ফেলে দেয়? দেখা যায় লোক নাই না, ড্রেসিং টেবিলটা ফেলে দিল। তারপর আমি ভূত না কি মানুষ সেটা তো ঠিক বুঝতে পারছি। মানুষ হলে তো দেখতে লোক থাকে না। হ্যাঁ, এরা থাকে, আমিও থাকি। আমারও নিজেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, ড্রেসিং টেবিল ফেলে দেওয়ার পরে আলমারি ফেলে দিল।
তারপরে গ্যাস সিলিন্ডার গ্যাস ওভেন ধরে টানাটানি, ও সিলিন্ডার ধরে টানাটানি, তারপরে সিলিন্ডারটা ও নিয়ে এসে পাশের ঘরে দিয়ে দিল আমাদের মার ঘরে। এখন তার কিছুক্ষণ বাদেই আমার ভাই নিচে ঘুমায়, তো ওখানে একটা কম্বল পাতা ছিল আর তোষক ব্যাস, এই যে জ্বালায় পুড়ে গেছে। হ্যাঁ, কি মনে করছেন কারণটা কি হতে পারে? কারণটা তো আমরা কিছু ঠিক বুঝতে পারছি না। কি নাম আপনার দাদা? আমার নাম স্বপন দে। আপনারই বাড়িতে? হ্যাঁ। কালকে ঠিক 12টার সময় আমরা ঘরে শোয়ার পর জানলা দুম করে আওয়াজ হয়, তো আমরা লিটারেলি ভাবি যে চোর এসছে। তো সেই বুঝে আমরা বেরোয় খোঁজাখুঁজি করি, তো কেউ নেই। তারপরে ঘরের মধ্যে ফট করে একটা ড্রেসিং টেবিল পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে গেছি। তাও আমরা ভাবিনি যে কিছু আছে বা কিছু। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে তখন দেখি আমরা আলমারি পড়ে গেছে, গোটা আলমারিটা পড়ে গিয়ে ঠাকুরের আসন ফাসন সব ফেলে দিচ্ছে আর ছোড়াছুড়ি করছে, যে ঘরে যাচ্ছে তাকে মারছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপরে আমরা ওখানে বসি, 3টা সাড়ে 3টার দিকে আমরা বসে আছি। বসে থাকতে কিছু একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। তারপর এসে দেখি বিছানা দাও করে কয়জন থাকে এই বাড়িতে? আমি আর বাবা থাকি, আমার মা আছে। মা থাকে না? কেউ কি অন্যভাবে মারা গিয়েছিল? না, কেউ মারা যায়নি। কি কারণ মনে করছো? কারণ কিছুই মনে করছি না, বাট জানার চেষ্টা করছি। আজকে কি হলো? আজকে রাতের বেলা এরকম হয়েছে। দিনের বেলা আমার মা এবং একটা দাদা মিলে তুলতে গেছে ওইসব, তো তাদেরকে ঢিল ছুঁড়ে মারা করা। প্রথম কথা হচ্ছে, এটা আমরা সকলেই জানি যে ভৌতিক কাণ্ড বলে কিছু অ্যাকচুয়ালি হয় না প্রকৃতিতে। যা হয় সেটা বাস্তব এবং প্রাকৃতিক, কোনো অপ্রাকৃতিক কোনো বিষয় নয়। নিঃসন্দেহে এর পেছনে কারণ আছে, যে কারণটা আমরা আমাদের মতো করে অনুসন্ধান করব। তবে এই প্রাথমিক যে আমাদের অনুসন্ধান, তাতে যা মনে হচ্ছে যে এটা মানুষের দ্বারাই তৈরি করা, এবং যে বাড়িটা আছে সেই বাড়িটা অনেক পুরনো, এবং সেই বাড়িতে যারা আছেন আর কি, তাদের মধ্যে আমার মনে হলো 1-2 খুব একটা সুস্থ নয় আর কি। এখন তাদেরও মনে হয় একটা চিকিৎসা হওয়া দরকার। বিশেষ করে আপনারা জানেন যে হিস্টিরিয়া বলে একটা রোগ আছে, মানসিক রোগ এক ধরনের, যেটাতে মানুষ কিন্তু ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এই রকম একটা কিছু সিমটমস আমাদের মনে হয়েছে। তো বিষয়টা অবশ্যই আতঙ্কের অন্য দিক থেকে ভাবলে হবে। কারণ কি, ওই বাড়িতে যারা বসবাস করেন আজকে, তার পুরো এই শীতের সময় বিশেষ করে সমস্ত এই বাসন কোসন থেকে শুরু করে ধরুন তাদের যে বেডিংস যেগুলো আছে সেগুলো সব পুড়ে গেছে, বা আগুন, আমি শুনলাম একটা বাচ্চা শিশু আছে তার গায়েও মানে আগুন লেগে যেতে পারতো, এরকম ইনসিডেন্ট হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় মনুষ্যকৃত। আমার মনে হয় আশপাশের মানুষ এবং ওই বাড়ির মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা একদম চিন্তা করবেন না, প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আমরাও আপনাদের সঙ্গে আছি, এবং আমরা অবশ্যই এর সঠিক কারণ বের করতেই পারবো। তবে আমার মনে হয় প্রাথমিকভাবে একটা ভয় আতঙ্ক থেকে হয়েছে, এবং অনেক সময় হয় যে যেটার অনেক সময় হয়তো আমাদের মনে তার কার্যকারণ আমরা খুঁজে পাই না অনেক সময়, সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। সেই থেকে মনে হতে পারে যে এটা ভৌতিক, কিন্তু এটা ভৌতিক নয়, এটা কোনো অলৌকিক নয়, এটা সম্পূর্ণ লৌকিক। আশপাশের মানুষজনকে বলবো ভয় পাবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, কোনো অসুবিধা নেই। জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব আপনাদের পাশে আছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 60 লক্ষ টাকার কাজের শুভ শিলান্যাস। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় প্রায় 60 লক্ষ টাকার 28টি উন্নয়নমূলক কাজের শুভ শিলান্যাস করলেন এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।
সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় এলাকার রোড স্টেশন সংলগ্ন জালাদিপাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন কৃষ্ণ দাস। সঙ্গে উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য অতিথিরা। কৃষ্ণ দাস জানান, পাড়া এলাকার রাস্তাঘাট, পানীয় জল, কালভার্ট সহ বিভিন্ন পরিষেবা উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কর্মসূচি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যায় উৎসাহ। বাসিন্দা প্রতিমা বর্মন জানান, আমাদের এলাকায় 70 মিটারের একটি কাঁচা রাস্তা ছিল, যার অবস্থা খুবই খারাপ ছিল। বর্ষায় চলাফেরায় দায় হয়ে যেত। আজ সেই রাস্তার পাকা কাজের শিলান্যাস হওয়ায় আমরা খুবই খুশি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, যে কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন, তারই শিলান্যাস আজকে আমরা করলাম, উদ্বোধন করলাম। যে আজকে আমাদের 28খানা কাজ, যেটা 30 লক্ষ টাকা দিয়ে হচ্ছে। তার মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে, রাস্তা আছে, কালভার্ট আছে, পানীয় জল আছে, এরকম কাজ আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। টোটালি পাহাড়পুরের মধ্যে 28টা প্রকল্প আমরা উদ্বোধন করলাম। 60 লক্ষ টাকা। আমাদের পাড়া আমাদের সমাধান পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের কাজ এখানে আছে, যেটা আমরা একযোগে উদ্বোধন করলাম। পানীয় জলের কাজ আছে, রাস্তার কাজ আছে, কালভার্টের কাজ আছে, এরকম বিভিন্ন কাজ নিয়ে আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। ঠিক কোন জায়গাটা এটা করলেন? এটা করলাম হচ্ছে পাহাড়পুরের আমাদের ডেঙ্গুয়াঝাড়, হ্যাঁ, জলাদিপাড়া এই স্টেশনের পাশেই। এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। এটা যে সময়সীমা আছে তার আগেই আমরা এটাকে শেষ করব, কারণ কাজগুলো বেশি বড় কাজ না, ছোট ছোট কাজ। কারণ এটা হচ্ছে প্রত্যেকটা পাড়ার যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্যই কাজ। অতএব এই কাজ বেশি সময় লাগবে না, অত খুব বেশি হলেও 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে শুরু হবে কি আজকে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, আজকে থেকে শুরু হয়ে যাবে কাজ। আপনার নামটা বলুন। আমার নাম প্রতিমা বর্মন। কোন এলাকায় আপনার বাড়ি? জালাদিপাড়া, ডেঙ্গুয়াঝাড়। আজকে আপনাদের কি হচ্ছে? রাস্তা, নতুন রাস্তার হচ্ছে, সবাই খুশি, এই জন্য সবাই আনন্দ করে সবাই পূজা টুজা করলাম, সবাই উৎসাহ, সবারই উৎসাহ। কি সমস্যা ছিল এই রাস্তায়? এই রাস্তা নিয়ে আমাদের তো হাঁটতেই পারতাম না। কেন, কি সমস্যা হতো? প্রায় অনেকটা রাস্তা সবসময় জল জমে থাকতো, কাদার মধ্যে হাঁটতে হইতো। তার জন্য এই রাস্তাটা হইলো, খুব ভালো হইলো, হাঁটতে পারবো। এতে কত মানুষ উপকৃত হবে? অনেক মানুষ, অনেক। কত বড় রয়েছে আনুমানিক আপনাদের এই রাস্তা? এই রাস্তাটা 70 কিলোমিটার বোধ হয়, 70 কিলোমিটার, 70 মিটার, 70 মিটার রাস্তা। সুবিধা হবে এটা? খুব সুবিধা হবে। আমাদের এই রাস্তাটা বৃষ্টি পড়লেই হাঁটতেই পারি না। পানীয় জলের তো অসুবিধা আছে, লাইটের অসুবিধা, আমরা অন্ধকার, এই রাস্তাটা অন্ধকারে থাকি আমরা। সেগুলো তো এখন হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আশা করা যায় হয়ে যাবে, সবাই বললো, যেহেতু শুনলাম হবে। খুব খুশি, খুব খুশি, বলে বুঝাইতে পারবো না, এত খুশি। শ্রমিক স্বার্থে রাস্তায় আইএনটিইউসি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শ্রমিক বিরোধী নীতির অভিযোগে শিলিগুড়ির হাসমি চকে তীব্র বিক্ষোভ। কেন্দ্রীয় রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে শিলিগুড়ির হাসমি চক চত্বরে বিক্ষোভে সামিল হলেন উত্তরবঙ্গের 8 জেলার আইএনটিইউসি সভাপতিরা। সংগঠনের ডাকে এই বিক্ষোভ কর্মসূচিতে শ্রমিক স্বার্থে একাধিক দাবি তুলে ধরা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন শ্রম কোড চালুর মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের অধিকার খর্ব করা হচ্ছে। ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সব ক্ষেত্রেই শ্রমিকেরা বঞ্চিত হচ্ছেন। আইএনটিইউসি নেতৃত্বের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার শিল্পপতিদের স্বার্থে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। এই কর্মসূচিতে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কালিম্পং এই 8 জেলার আইএনটিইউসি সভাপতিরা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য, দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলনের পরিসর আরও বিস্তৃত হবে। বিক্ষোভ মঞ্চ থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং সরকারকে অবিলম্বে শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশি নজরদারি ছিল কড়া। আমাদের মার খাচ্ছে, সেখানকার শ্রমিকরা ঢুকছে। আজকে এইভাবে বিড়ি শিল্প থেকে শুরু করে একের পর এক শিল্প, আজকে জুট কর্পোরেশন থেকে শুরু করে রাজ্য সরকারের সিদ্ধান্ত, জুট, সুতো, পাট শিল্প, সুতো মিলের যে তাদের মায়না বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে এবং মাসে তাদের 8টা ছুটির ব্যবস্থা করতে হবে। সেই সমস্ত আইন পশ্চিমবঙ্গের সরকার, শ্রম দপ্তর পাশ করে, কিন্তু সরকার এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই। আজকে চা থেকে পাট থেকে সীমান্ত বন্দরের কর্মী থেকে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে 4টি লেবার কোড থেকে শুরু করে মনরেগা প্রকল্পে, একের পর এক মনরেগা প্রকল্পে, জি রামজি নাথুরাম গডসের যে প্রকল্প ফাঁসিবাদী সরকার এনেছে, তার বিরুদ্ধে সোচ্চার সংঘবদ্ধ লড়াই এবং ইউনাইটেড লড়াই 8টি জেলা আমরা উত্তরবঙ্গে করব। রাজ্য নেতাদের, কামারুজ্জামান কামার আমাদের সভাপতি, রাজ্যের সঞ্জীবা রেড্ডি আমাদের সর্বভারতীয় সভাপতি, তাদেরকে এনে উত্তরবঙ্গের সম্মেলন, উত্তরবঙ্গের এই আন্দোলনকে আরও যাতে লড়াইটা করা যায়। কারণ চা আমাদের প্রধান ভিত্তি, পাট শিল্প, পাট আমাদের প্রধান কৃষি যে ফসল,
তার উপর দাঁড়িয়ে কোনো কলকারখানা খোলবার আজকে দিদিরও কোনো ইচ্ছা নেই, দাদারও কোনো ইচ্ছা নেই। দিদি আজকে এখানে একটা মহাকাল মন্দির করবে, মহাকাল মন্দিরে কটা মানুষ ভিক্ষা করে খাবে, মহাকাল মন্দিরে কটা মানুষ দেখতে পারবে, কটা দর্শনার্থী হবে, অথচ পাট শিল্প বাঁশ শিল্পর ওপর আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এই সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে আমাদের দাবিগুলোকে নিয়ে আগামী দিনে আন্দোলনকে যাতে আরও আমরা জোরদার করতে পারি, সোচ্চার করতে পারি, উত্তরবঙ্গের মানুষকে সাথে নিয়ে এইটুকু দাবি নিয়ে, এই আশা নিয়ে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভা এবং আমরা পরবর্তীতে বসে আগামী দিনের কর্মসূচিগুলো ঠিক করব। আমি লক্ষ্মী গুহ, মালদা জেলা আইনটুসির সভাপতি। আজকে আমাদের উত্তরবঙ্গে সমস্ত জেলার প্রেসিডেন্ট আমরা আছি, আমরা সবাই মিলে আজকে দেখছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একই পথে হাঁটছে এবং আমরা বিগত দিনে দেখে এসেছি যে শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার। আজকে আমরা তারই প্রতিবাদে এবং আমাদের সমস্ত প্রেসিডেন্ট আগামী দিনে আমরা এই দার্জিলিং জেলাতে আমরা একটা বড় করে প্রত্যেকটা জেলা প্রেসিডেন্ট উত্তরবঙ্গের আমরা বড় করে একটা মিটিং করব, তারই আজকে আলোচনা এবং ধিক্কার। কি করছেন হাসমি চকে দাঁড়িয়ে? আজকে হাসমি চকে কি করছেন সব প্রেসিডেন্ট? হ্যাঁ, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সবাই জানাচ্ছি। সবুজ চা বাগান পেরোলেই যেন খুলে যায় কমলার জাদুর দেশ। শ্যাম সিং খাসমহল। পথের দুধারে ঝুলে থাকা টাটকা কমলা লেবুর শাড়ি, পাহাড়ি ঘরবাড়ি আর নির্মল প্রকৃতি মিলিয়ে যেন এক স্বপ্নলোক। এখানকার রসালো সুগন্ধি কমলার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। পর্যটকদের জন্য পাহাড়ি আতিথেয়তারও জুড়ে নেই। স্থানীয়রা হাসি মুখে হাতে ধরিয়ে দেন গাছ ছিঁড়ে তোলা টাটকা কমলা। বাদরের উৎপাত কিছুটা ফলন কমালেও খাসমহলের সৌন্দর্য আর স্বাদ কিন্তু হৃদয় জয় করবেই। উত্তরবঙ্গের নতুন আকর্ষণ খাসমহল, একবার গেলে মন টানবে বারবার। तो इस बार का कैसा मतलब फलन कैसा है? फल तो अच्छा है, पहला से अच्छा है, लेकिन ज़्यादा से फूका लग के गिर गया। अच्छा अच्छा, तो अभी क्या मतलब यहाँ पे आदमी लोग आ रहे हैं घूमने पहले से ज़्यादा कि? इस साल तो अभी तो स्टार्ट नहीं हुआ है, अब देखना पड़ेगा ज़्यादा आएगा या कम। अच्छा, अभी और 2 मार्च है। अच्छा, आपके नाम? मेरा नाम सुशीला। ইনসেক্ট নেট টানিয়ে উন্নত আলুর বীজ উৎপাদন। জলপাইগুড়িতে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ। রাজ্য সরকারের উদ্যোগে ইনসেক্ট নেট ব্যবহার করে উন্নত প্রজাতির আলুর বীজ তৈরির প্রকল্প শুরু হয়েছে জলপাইগুড়িতে। জেলার বিভিন্ন এফপিসির মাধ্যমে কৃষি দপ্তরের সহযোগিতায় ইতিমধ্যেই জোর কদমে চলছে এই বীজ উৎপাদনের কাজ। এমনই এক চিত্র দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় এলাকার সুন্দরপাড়ায়। স্থানীয় এফপিসির উদ্যোগে এখানে তৈরি হচ্ছে উন্নত ও রোগমুক্ত আলুর বীজ। এই প্রকল্প সম্পর্কে এফপিসির সদস্য শ্রীকান্ত মণ্ডল জানান, সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগেই এই কাজ চলছে। জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা নিয়মিত আমাদের সহায়তা করছেন। তিনি আরও বলেন, ইনসেক্ট নেট ব্যবহার করার ফলে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আলুর গাছকে রক্ষা করা সম্ভব হচ্ছে। এর ফলে উৎপাদন হচ্ছে আরও মানসম্মত ও নির্ভরযোগ্য বীজ। বাইরে থেকে আলুর বীজ কিনতে হয় বলে কৃষকেরা অতিরিক্ত খরচের মুখে পড়েন। তবে এই প্রকল্পের মাধ্যমে বীজ সরবরাহ শুরু হলে বাইরের রাজ্য থেকে আর সেভাবে বীজ আমদানি করতে হবে না। 2017 সাল থেকে এই প্রকল্প রাজ্যে চালু হলেও এভাবে ইনসেক্ট নেট টানিয়ে আলুর বীজ তৈরির প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং যত্ন সাপেক্ষ। তবুও ভবিষ্যতে কৃষকেরা লাভবান হবে বলেই আশা করছেন শ্রীকান্ত মণ্ডল সহ অন্যান্যরা। কি করছেন এবার দেখা যাচ্ছে মশারি টাঙিয়ে নেট করে, এটা কি? আমরা সরকারি সহযোগিতায় আমরা এখানে একটি ইআরসি প্রজেক্ট কাজ করছি। এটা রয়েছে একটি শেড নেট, ইনসেক্ট নেট যাকে বলে। এখানে বাইরে কোনো রোগ পোকার আক্রমণ থাকবে না। এর ভিতরে ইআরসি চারা হচ্ছে, অর্থাৎ অ্যারোমেটিক রুট কালচার। এখান থেকে আলুর চারা লাগানো হচ্ছে, সেখান থেকে বীজ প্রোডাকশন হবে। সেই বীজ আমরা পরবর্তীকালে কৃষকদের হাতে তুলে দিতে পারবো। কতটা জায়গা নিয়ে এটা আজকে আমরা এবছর 3টি শেড নেট আছে, একটিতে চারা লাগানো হচ্ছে, পরবর্তী এখান থেকে কাটিং হয়ে সেই ঘরগুলোতে ট্রান্সফার হবে। কিভাবে এটা হচ্ছে, এটা কতদিন লাগবে, এটা কিভাবে? এটা আমরা মোহিতনগর যে আমাদের ফার্ম রয়েছে সেখানে টিস্যু কালচার থেকে মাদার থেকে আমাদের ইআরসি চারা দিয়েছে। আমরা এখান থেকে কাটিং করব। কাটিং করে 15 দিনের মাথায় আমরা আবার নতুন রুট কাটিং করে আবার জার্মিনেশন শিকড় চলে আসবে। সেটা মোটামুটি আবার মাটিতে দিলে 70 দিনের মাথায় আমাদের সেখান থেকে আলুর চারা বেরিয়ে আসবে, আলু বেরিয়ে আসবে। এবার সেটা লাগানো হবে কবে, বা আপনারা মূলত ফসল বা ফলন পাবেন কবে? আমাদের
আর 15 দিন পর আজকে 22 তারিখ, মোটামুটি আর সামনের মাসে 5 তারিখে আমরা আবার এটাকে লাগাতে পারবো নতুন করে। সেখান থেকে 70 দিনের মাথায় আমাদের চারা থেকে আলু বেরিয়ে আসবে, বা ফিল্ডে যে আলু বেরোয় একসঙ্গে বেরোবে দুটো চারা। সেই আলুটা তো আর বিক্রি হবে না, সেটা এই আলুটা বিক্রি হবে না, সেটা আমাদের একটা স্পেশাল কোঠা থাকে আমাদের চারা রাখার জন্য, সেখানে আমরা এআরসি চারাগুলোকে রাখবো। পরবর্তী যখন আবার সিজন আসবে আবার বেরিয়ে আসবে, সেটাকে আবার আমরা বীজ হিসাবেই শুধু ব্যবহার করব, খাওয়ার আলু হিসেবে ব্যবহার হবে না। সেটা তো কতদিন লাগবে? এটার প্রসেসিং 5 বছরের প্রজেক্ট। প্রথমে হচ্ছে আমরা এআরসি চারা যেটা লাগানো হয়েছে এটা থেকে G0 হবে দ্বিতীয় বছর, তৃতীয় বছরে G1, G2, G3 পর থেকে সার্টিফাইড বীজ বেরোবে, যেটা আমরা মার্কেটে বিক্রি করতে পারবো। রাজ্য সরকারের এটা কি উদ্যোগ যে চারা নিজেরাই? রাজ্য সরকার এটা প্রজেক্টটা চালু করেছে। আমরা যেমন পাঞ্জাব থেকে যে বীজ নিয়ে আসি, বীজ নিয়ে আসার পরে যদি কোনো ভাইরাস অ্যাটাক হয়ে যায় আমাদের সমস্ত কৃষকের একদম পুরো মানে ক্ষতি হয়ে যাচ্ছে, সেটার থেকে আমরা বাঁচতে পারবো। যে আমরা এখান থেকে চারাটা নিজেরাই তৈরি করছি এবং ভাইরাস লাগছে কি না আমরা সায়েন্টিস্টরা এসে পরীক্ষা করে দিচ্ছে, যাতে আমরা বুঝতে পারছি নিজেরাই যে আমাদের এই আলুর প্রজেক্টটা, আলুর যে বীজ আসছে ভাইরাস মুক্ত বীজ হচ্ছে। এই প্রজেক্ট নিয়ে রাজ্য সরকার আমাদের কৃষকদের বীজ ভাইরাস মুক্ত বীজ প্রোডাক্ট করাই হচ্ছে আমাদের কাজ। এটাকে রাজ্যে কি প্রথম হচ্ছে না বিভিন্ন জায়গায় আগে? 2017 সাল থেকে এই প্রজেক্ট চালু হয়েছে। বিভিন্ন ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি বা কোচবিহার সব জায়গায় হচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলাতে চলছে এই প্রজেক্ট। অনেক সফলতাও এসেছে। কতটা উপকৃত হবে চাষিরা এতে? এতে উপকৃত হবে মানে আমরা যে প্রোডাকশনগুলো করছি এতে কৃষকরা খুবই উপকৃত হবে, কারণ ওরা ভাইরাস মুক্ত বীজ পাচ্ছে। তাতে কি কম দামে পাবে তারা? অবশ্যই কম দামে পাবে, যেহেতু আমরা নিজস্ব ক্যারিং খরচ নেই, নিজে ফিল্ড থেকে চারা নিয়ে যাবে, দেখে নিয়ে যাবে, তাদের অনেক লাভ হবে। ওদলাবাড়িতে শুরু হচ্ছে 8 দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্ট। ওদলাবাড়িতে নেতাজি অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত 8 দলীয় রীনা ঘোষ, পরশুরাম আগরওয়াল ও সুদাম মণ্ডল ট্রফি নৈশ ফুটবল প্রতিযোগিতা আগামী 1 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। টুর্নামেন্ট কমিটির সভাপতি তমাল ঘোষ সাংবাদিক বৈঠকে জানান, বিধানপল্লী ময়দানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জলপাইগুড়ির চাচা ব্যাটালিয়ন ও অসমের গ্লোবাল এফসি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলি হলো ডায়মন্ড হারবার এফসি, মণিপুরের স্টার স্পোর্টিং ক্লাব, নেপালের ধিমাল এফসি, কলকাতার বিবেকানন্দ কল্যাণ সমিতি, এনওয়াইসি সেবক ও মালদার আদিবাসী ফুটবল ক্লাব। প্রতিদিন রাত 8টা থেকে খেলা শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি। উদ্যোক্তারা জানান, প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে টুর্নামেন্টকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে গোটা ওদলাবাড়ি এলাকা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য অনুপ সাহা, সুকান্ত চৌধুরী, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তজরুল হক, সঞ্জু দে, সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গুড ইভিনিং, আপনাদের সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আমরা নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব এবং মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় এবছর আমাদের 6ষ্ঠ বর্ষ রীনা ঘোষ মেমোরিয়াল রানিং উইনার্স ট্রফি, পরশুরাম আগরওয়াল মেমোরিয়াল রানিং রানার্স আপ ট্রফি এবং সুদাম মণ্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি, যা শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি 2026 থেকে চলবে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ আমাদের ফাইনাল। এবছর আমাদের প্রত্যেকবারের মতোই 8টা টিম অংশগ্রহণ করছে, যার যে টিমগুলোর ব্যাপার নিয়ে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। এবছরই আমাদের এই টুর্নামেন্টে আই লিগে অংশগ্রহণকারী একটি টিম, যারা আমাদের টুর্নামেন্টেও খেলবে, ডায়মন্ড হারবার এফসি। এছাড়াও ডুয়ার্সের বুকে এই প্রথমবার মণিপুরের কোনো টিম আমাদের মাঠে খেলতে দেখা যাবে, মণিপুরের স্টার স্পোর্টিং ক্লাব মণিপুর। এছাড়াও আমাদের টুর্নামেন্টে এবার পার্টিসিপেট করছে ধিমাল এফসি নেপাল, যে টিমে নেপালের আন্ডার 23 ন্যাশনাল প্লেয়ারদের দেখা যাবে। তো আশা করছি যে এই টুর্নামেন্টে এবার ডুয়ার্সের বুকে তো বটেই, আমাদের পুরো নর্থ বেঙ্গল এবং রাজ্যে একটা সাড়া ফেলবে। এর পরবর্তীতে বিস্তারিত আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি তমাল ঘোষ বলবেন। এবার খুব ভালো টিম আছে। দর্শকদের জন্য অনুরোধ করব, তারা যেন এবার সবাই প্রত্যেকবার যেভাবে আমাদের খেলার মধ্যে সবাই আসে এবং আমাদের খেলাটাকে জনপ্রিয় করে তুলে, সে জন্য বলবো প্রথম 1 তারিখ থেকে শুরু করে 1, 2, 3, 4 আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা শুরু হবে। 5 তারিখ সেমিফাইনাল, 6 তারিখ সেমিফাইনাল, 7 তারিখে আমাদের ফাইনাল হবে। এবার আমাদের মধ্যে আমরা একটু নতুনভাবে খেলাটাকে চালানোর জন্য একটা সিস্টেম তৈরি করেছি। আজকে সাংবাদিক সম্মেলন করলাম এবং খেলার মধ্যে যাতে একটা ফাইনাল এবং
যে ওপেনিং ম্যাচে আমাদের একটা সুন্দর ওপেনিং সেরেমনি থাকবে। তার জন্য আমি দর্শকদের অনুরোধ করব, এবারকার খেলা কেউ মিস করবেন না। ডুয়ার্সের বুকে এত বড় টুর্নামেন্ট এর আগে আমাদের হয় নাই, এবার হতে চলেছে। তাই আমি আগামভাবে যত আমাদের দর্শক সহযোগী আছে তাদেরকে এই টুর্নামেন্টে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চরম চিতাবাঘের উপদ্রব, কলাবাড়ি চা বাগান পরিদর্শন করলেন 2 ডিএফও। চরম চিতাবাঘের উপদ্রব, কলাবাড়ি চা বাগান পরিদর্শন করলেন বন দপ্তরের বন্যপ্রাণ শাখার গরুমারা ও জলপাইগুড়ি ডিভিশনের 2 ডিএফও দ্বিজপ্রতিম সেন ও বিকাশ ভি। তারা সেখানে যান। গত বুধবার সন্ধ্যায় বাগানের বাদ লাইনের যেখান থেকে 5 বছরের এক শিশুকে বাড়ির উঠোন থেকে একটি চিতাবাঘ তুলে নিয়ে যাচ্ছিল, সেই ঘটনাস্থলও তারা দেখেন, কথা বলেন স্থানীয়দের সাথে। ড্রোন উড়িয়ে চিতাবাঘের অস্তিত্ব বোঝার চেষ্টাও হয় সেখানে। বন দপ্তর ঠিক করেছে শ্রমিক মহল্লাগুলির ধার বরাবর যাতে বাঁশের বেড়া তৈরি করে দেওয়া হয়, সেই ব্যাপারে বাগান কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হবে। বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন, ওই বাবদ শ্রমিকদের মজুরি আমরাই বহন করব। এর আগেও কলাবাড়ি চা বাগানে হুলাস লাইনে এক শিশুকে বাড়ির উঠোন থেকে টুটি চেপে মুখে করে নিয়ে যায় চিতাবাঘ। পরে ওই একরত্তি খাবলানো দেহ উদ্ধার হয়। এরপর কলাবাড়ি লাগোয়া খুঁটাবাড়িতেও একই কায়দায় আরেক নাবালককে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ, সেও মারা যায়। গত বুধবার সন্ধ্যায় বাদ লাইনের 5 বছরের এক শিশুকে উঠোন থেকে তুলে নিয়ে যাওয়ার সময় তা দেখতে পান কয়েকজন। প্রতিরোধ গড়ে তুলতে শিশুটিকে ছেড়ে বুনোটি চম্পট দেয়। জখম শিশু এখনও চিকিৎসাধীন। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। বাংলাদেশি হিন্দু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ র্যালি ও ভিসা অফিস ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 60 লক্ষ টাকার 28টি উন্নয়নমূলক কাজের শুভ শিলান্যাস করলেন এসসি ও ওবিসি সেলের জেলার সভাপতি কৃষ্ণ দাস। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।